প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চাকরি প্রার্থীদের অবস্থানে পুলিশের বাধা, দাবি আদায় করেই বাড়ি ফেরার ঘোষণা। 4 বছরের জায়গায় 9 বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। গোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন, সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে? সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে অব্যাহতি, উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের, প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের সব মামলা। কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, সাবেক বিএনপি নেতার মৃত্যুতে উত্তেজনা, কয়েকটি বাড়িতে ভাঙচুর, আগুন। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে তাদেরকে বাধা দেয় পুলিশ এবং এখনও সেখানেই চাকরি প্রার্থীরা অবস্থান করছেন। ঘোষণা দিয়েছেন দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এ সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে। প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়িয়ে 35 করা হোক। বেশ কদিন ধরেই এই দাবিতে রাজপথে তারা। আজ ঘোষণা নিয়েই ফিরবেন, এই ছিল সংকল্প। সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায় অবস্থান নেন। এর আগে সকালে শাহবাগে শুরু হয় আন্দোলনকারীদের মহাসমাবেশ। তাদের দাবি, সেশন জট, করোনা সহ নানান কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী। যেহেতু আমরা করোনায় 2 বছর এখানে লস করছি, আবার আমরা অনেকেই আছি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে অনেক সেশন জটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, যে জন্য আমরা 35 দাবিটা আমরা যৌক্তিক মনে করছি। 4 বছরের জায়গায় 9 বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। তাদের বক্তব্য, বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, বয়সসীমা 35 না করলে বৈষম্য থেকেই যাবে। বিগত 12 থেকে 15 বছর ধরে কোটা ছিল 56%, প্রশ্নপত্র হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে। আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে। সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন। বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না। আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। এই মুহূর্তে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মনির, এই যে চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছেন আর কি, তারা তো এখনো নিশ্চয়ই সেখানেই আছেন, বলছেন যে দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। সবশেষ কি অবস্থা দেখছেন সেখানকার? যে সেটাই, পুলিশের বাধা সত্ত্বেও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সেটা রমনাতে যেটা, তো পুলিশের বেশ কয়েক স্তরের বাধা বা বেশ কয়েক স্তরের বেড়া বা ব্যারিকেড, সেটা উপেক্ষা করেই এখানে অবস্থান করছেন তারা। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে সাফার যে রিপোর্ট সেটাতে দেখেছে, দর্শকও দেখেছে যে কিছু টিয়ার শেল নিক্ষেপ হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে, 2-3 জন আহত হওয়ার কথা শোনা যাচ্ছে। তো আজকে যে তাদের যে কর্মসূচি ছিল, সারা দেশ থেকে তারা এসেছেন, শাহবাগে জড়ো হয়েছিলেন। পরে দুপুর 1টার দিকে তারা এইখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদের আন্দোলন বা তাদের দাবি আদায় করতে এখানে অবস্থান কর্মসূচি বা একেবারে লাগাতার অবস্থান কর্মসূচি যেটা বলা যায়, তো সেটা করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হন। পরবর্তীতে সেইটা পুলিশের অবস্থানটা পরবর্তীতে একটু নমনীয় হয়েছে। আমরা দেখছি যে এই যে চাকরির শুরুর বয়সসীমা 35 করার যে দাবি, সেই তাদের দাবিতে এখনও তারা এখানে অবস্থান করছেন। মোটামুটি প্রায় 1000 খানিক মানুষ এখানে আছে, তো তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। অন্যদিকে পাশেই এই প্রধান উপদেষ্টার বাসভবন,
সেটাও ঘিরে রাখা হয়েছে। এখানে সেনা সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আছেন, এপিবিএন এসপিবিএন সদস্যরা আছেন। তো তাদের এই অবস্থানের কারণে ইতিমধ্যে এই যে ভিআইপি রোড বা এই যে সড়ক যেটি সেটার যান চলাচল বন্ধ রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে কাকরাইল মসজিদের যে মোড় সেইখানে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে, যে কারণে যানজটের একটা বড় প্রভাব পড়ছে শাহবাগ মোড় বা এই আশপাশের এলাকায়। তো পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে তাদেরকে, কিন্তু তারা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দু একজন কর্মকর্তাও তাদের সাথে বেশ কয়েকবার এই প্রতিনিধি দল গিয়ে 2 থেকে 3 জন করে প্রতিনিধি দল কয়েক দফা প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের বা প্রধান উপদেষ্টার বাসভবনের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, কিন্তু না, আন্দোলন যারা করছেন তাদের দাবি একটাই যে তারা প্রধান উপদেষ্টার সাথে সরাসরি কথা বলবেন এবং আজকের মধ্যে বা এই চাকরি শুরুর বয়সসীমা 35 না করা পর্যন্ত এবং সেটার নিয়ে সরকারি আদেশ বা লিখিত প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে তারা আসলে নড়বেন না, এখান থেকে তারা সরবেন না। এই এটা নিয়ে আসলে জটিলতা। তো সারা দেশ থেকে বিভিন্ন এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জেলায় মহানগর তারাও এখানে এসেছেন। এখন দেখার বিষয় এই দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে আসলে কি জানানো হয়। নিশ্চয়ই সেটি আসলে দেখার অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন মনির। এ পর্যায়ে সচিবালয়ে যেতে চাচ্ছি, সেখানে জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেসুর রহমান কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। এখানে কয়েকটা বিষয় আছে। দৈনিক কালবেলা পত্রিকায় উঠেছিল, এটা 24শে সেপ্টেম্বর 2024 সালে হয়েছিল। 1 সদস্য একটা কমিটি করেছিলাম, সেটার বিরুদ্ধে পাওয়া গেছে। এবং ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন, আমরা কেওয়াইসি বলি, নো ইয়োর ক্লায়েন্ট, এইটা না করে, ফর্ম পূরণ না করে তাকে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। যেই ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানা সে আদৌ থাকে না। সেই লোককে ওই দিন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তো যেই লোক 3 কোটি টাকা একটা চেক দিতে পারে, সে কি এত হালকা লোক হবে? এতেই বুঝেন, এই এক কথায় বলে দিতে পারি, ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। এতে কেউ ছোট হয় না, দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট, এমন তো কোনো সন্দেহ নেই। ধরে নিতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সকালে তাকে আটক করে ডিবি, এরপর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জানা গেছে ডিবি কার্যালয়ের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে নেওয়া হয়েছে। সকালে কানাডা থেকে দেশে ফিরে আটক হন ডাকসুর সাবেক এই ভিপি। তিনি ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন, পালন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। তবে 2007 সালে জরুরি অবস্থার মধ্যে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হন। পরবর্তীতে ডক্টর কামাল হোসেনের দল গণফোরামে যোগ দেন, সেখানে সভাপতি মণ্ডলীর সদস্য হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। প্রত্যাহার করা হলো সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা। আদালতে আজ আত্মসমর্পণ করে পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন। পরে শফিক রেহমান বলেছেন, হয়রানি করতেই সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলা দেয়া হয় তার নামে। সাবেক প্রধানমন্ত্রীর ছেলের ওই মামলায় 7 বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে সিনিয়র এই সাংবাদিককে। সকালে সিএমএম আদালতে হাজির হন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। একই সাথে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারেরও আবেদন জানান। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে রিকল করেন সাজা পরোয়ানা। আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন, যেহেতু উনি এটা ফিজি পলাতক দেখানো হয়েছে, আর সেটাকে ওনার প্রেজেন্ট দেখালেন। আর ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সাজা পরোয়ানা যায়নি, সেটা প্রত্যাহার হবে। আর উনি আপিল করার জন্য নকল পাবেন। আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন শফিক রেহমান। বলেন, তার বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক ও হয়রানিমূলক। তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। পার্টির সমাজ যারা কাজ করেন, নিবেদিত প্রাণ অনেক কর্মী আছে যারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগের মধ্যেও আছে। আমি তাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা ভেবে দেখুন গত 15 বছরে উনি কী করেছেন, কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে, উত্তর হাসিনাকে দিতে হবে। এ সময় বিভিন্ন অভিযোগের কারণে বিচার বিভাগের আমূল পরিবর্তন চান এই সিনিয়র সাংবাদিক। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো, মাহমুদ রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটিয়েছেন। তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাইবার আইনের মামলা প্রত্যাহারের পাশাপাশি গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায় 2006 সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন, 2023-এর সাইবার নিরাপত্তা আইনে দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে 5818টি মামলা চলমান রয়েছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট 1340টি মামলাও চলমান, যার মধ্যে 461টি মামলা তদন্তাধীন, 879টি মামলা দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে 279টি, ডিজিটাল নিরাপত্তা আইনে 786টি আর সাইবার নিরাপত্তা আইনে 275টি মামলা চলমান রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের জের ধরে এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং আগুনও দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিদিনের মতো দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। সেই কক্ষেই দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল তার। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্ষটির পেছন দিকের জানালা দিয়ে দুর্বৃত্তরা চেয়ারম্যান নঈমুদ্দিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদের দিকেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ নঈমুদ্দিন ঘটনাস্থলেই মারা যান। শব্দ শুনতে পাইছি। কিসের শব্দ? গুলির শব্দ। কয়টা? 3-4টা হয়েছে। দাম শব্দ হয়েছে, তখন আমি উঠে যাই সারি ঘরের মধ্যে। স্বজনরা জানান, 5 আগস্ট সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল। হত্যাকাণ্ডে তারাই জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খালি লোকের মুখে শুনলাম দৌড় আসছে, ছেলেপিলেরা কেউ চেয়ারম্যানে গুলি করছে। এই তো দৌড় দিয়ে আমরা দৌড়ের উপরে আসছে, কেরা গুলি করলো, দৌড় মেরে এসে চেয়ারম্যান অলরেডি মারা গেছে। গত পরশুদিন কেউ নাকি এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। আসলে উনি এমন কোন পাপিষ্ট আবার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। উনি ওনার মুখের আমি আইছি কিছু বলে আমাকে মারবে কেটা গো, কিছু যাই আমরা বলে আমাকে বলে বাবা আমাকে মারবে কেটা। চেয়ারম্যানকে হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার কারা ওটার সাথে জড়িত এটা আমরা দেখবার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী যারা তাদেরকে বের করে স্থানীয়রা জানান, নঈমুদ্দিন একসময় উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের লোকজনের সাথেই তার চলাফেরা ছিল। বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন নঈমুদ্দিন। জাহিদ হাসান, যমুনা নিউজ। ছাত্র জনতার গণবিপ্লবের পরে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা তিনি বলেছেন। দলের এই সিনিয়র নেতা বললেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এটাই চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের ৬টি কমিশন গঠন করেছে, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও আশা করেন সালাউদ্দিন আহমেদ এবং বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোসররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। আমরা সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ এবং সকল পর্যায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি অগ্রগতির দিকে নিয়ে যাব। ভিসা সহজীকরণ বিষয়ে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
এ সময় তিনি ভিসা সহজীকরণের পাশাপাশি নিরাপত্তা প্রদান, যোগাযোগ সহজীকরণ বিষয়ে কাজের আগ্রহ দেখেন। বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। বক্তারা দেশের পর্যটন খাতের নানা সমস্যা এ সময় তুলে ধরেন এবং পর্যটন শিল্পে আরও বেশি তরুণদের সম্পৃক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খাতকে তুলে ধরার আহ্বান জানান। For decent work and employment, and as this is well for responsible consumption and production. The sector also directly impacts efforts to achieve other goals such as eradicating poverty, advancing gender equality, and protecting the environment. বকেয়া বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের পাওনা টাকার দাবিতে শ্রম ভবন ঘেরাও করে রেখেছে শ্রমিক কর্মচারীরা। দুপুরের দিকে শ্রম ভবনের সামনে জড়ো হয় 4টি গার্মেন্টের শ্রমিক কর্মচারীরা। এ সময় তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এতে 3 থেকে কেউ 7 মাসের বেতন না পাওয়ার অভিযোগ করেন এবং শ্রমিকরা আরও জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডের নামে মাসে 500 টাকা করে জমা রেখে সব কোম্পানি বন্ধ করে দিয়েছে, সাথে কোনো প্রকার পাওনা টাকাও দেয়নি। এবং তারা আরও বললেন, গত মাসে শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলেও তা পূরণ করেনি। এদিকে 3টি কোম্পানি ন্যাশনাল কেমিক্যাল, মাহমুদ ডেনিম এবং এভি কোর্স শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে চলে যান। তাদের আবার 7 অক্টোবর বৈঠকের জন্য ডাকা হয়েছে। আর আমরা শ্রমিকেরা পাই 4 মাসের বকেয়া বেতন আমাদের বাকি আছে। এরপরে আমাদের যে ফান্ডের টাকা ওইটাও বাকি আছে। তারপরে আমাদের ফাইনাল বেনিফিট ওইটাও বাকি আছে। আমার টাকা পয়সা বন্ধ সবকিছু যা পাই আমরা বুঝাই দিয়ে দেখ আমরা কি করে আমার ছেলে মেয়ে মনে করে না খাই আমরা রাস্তা ঘুরছি। কোন জায়গায় আমাকে চাকরি হইতেছে না, ডাব কোম্পানি দেখা আমরা অনেক কষ্টে আছি, বোকায় বেতন পাচ্ছি না। আমাদেরকে বেতন না দিয়ে একটা অনৈতিক ভাবে একটা নোটিশ দিয়ে অনির্দিষ্ট কালের জন্য আমাদের কোম্পানি বন্ধ করে দিয়েছে। আমরা একই কোম্পানিতে 9000 শ্রমিক কাজ করি, ওই জায়গায় এই অবস্থা যদি হঠাৎ করে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যায় আমরা কোথায় যাই? অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সাথে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তারেক রহমান এবং ওই বিবৃতিতে বন্যা উপদ্রুত আশপাশের জেলাগুলোর বিএনপি আর সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের প্রতি বন্যার্তদের সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান।